আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউয়ের রাস্তা। আপনারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন দেখার সাথে সাথে রাস্তাটা কোন রাস্তাটা। ইয়েস গাইস, ঠিক ধরেছেন। আমরা এখন আছি মাওয়া রোডে। সো মাত্রই ঢাকা জ্যাম টেম হ্যান ত্যান সব কিছু পার করে আমরা মাওয়া রোডে উঠলাম। উঠেই ভাই মনটা অস্থির, একদম ভালো হয়ে গেল। আসলে এই রাস্তাটা দেখে মনেই হবে না যে এটা আমাদের দেশের কোনো রাস্তা। আপনি জাস্ট খালি ভিউটা দেখেন, এত সুন্দর একটা রাস্তা, অস্থির একটা রাস্তা। মনটা আসলে ভরে গেল। আর আজকে ঢাকার ভিতরে আমি প্রচুর জ্যামের প্যারা খেয়েছি। ওই জ্যাম ট্যামের প্যারা ট্যারা কাটিয়ে এখন আমরা মাওয়া রোডে উঠলাম আর কি। সো বুঝতেই যখন পারতেছেন মাওয়া রোড মানে এখন আমরা কোথায় যাচ্ছি। ইয়েস গাইস, মাওয়াতে যাব। সো অনেক দিনের টার্গেট ছিল মাওয়াতে যাওয়ার। সো শেষ পর্যন্ত প্ল্যানটা আর কি আজকে সফল হলো। এখন আমরা মাওয়াতে যাব। মাওয়াতে গিয়ে তারপরে ওইখানে ইলিশ খাওয়ার প্ল্যান আছে আর কি। সো এই উদ্দেশ্যেই মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তার সাথে বিকেল মানে ঠিক এটা দুপুর পর পর আমরা মনে হয় ৩টা না কটার দিকে বের হয়েছিলাম। সো সেই সময় ঠিক এইটা। সো ৩টার পরে বের হওয়ার সময় রাস্তায় রোদ ছিল, খুব বেশি রোদও না, খুব কম রোদও না, অস্থির একটা ওয়েদার, যার কারণে জার্নিটা আমাদের খুবই সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম রোদ উজ্জ্বল মুহূর্ত, দেখতেই অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি আর কি। সো আমি আর আমার একটা ফ্রেন্ড রওনা দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে, দেখাবো রাস্তায় কোথায় কি কেমন কি হচ্ছে। ভাই এক কথায় বলতে কি, এটা বলে বলে আমি হয়তো মানে শেষ করতে পারবো না। এত সুন্দর একটা ফিল এই রাস্তার, যে মানে যে পরিবেশটা, যে এটার ফিলটা নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই যেতে হবে, না গেলে আপনারা বুঝবেন না। আর যারা বিশেষ করে বাইক নিয়ে যাবেন তারা অবশ্যই অবশ্যই বলবো সাবধানে যাবেন, কারণ মাওয়া রোডের অ্যাক্সিডেন্টগুলো দেখেন অনেক মারাত্মক হয়। আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, আমরা দুইজন যাচ্ছিলাম। আমি স্পিড তুলেছি, কিন্তু তারপরেও আমি সবসময় চেষ্টা করেছি কম কম স্পিডে যাওয়া। আমরা কম স্পিডেই ছিলাম। সো আমারও সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই নিজের সেফটি বজায় রেখে কম কম স্পিডে যাবেন। আর ঢাকার ভেতর থেকে যারা আসবেন, ঢাকা থেকে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আপনারা সব থেকে বেটার হবে আপনারা যদি হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে উঠতে পারেন। উপর দিয়ে উঠলে ডিরেক্ট এসে চলে যাবেন। আমি এখানে একটা মিস্টেক করেছি, যার কারণে আমি গুলিস্তান হয়ে আর কি নিচ দিয়ে এসেছি। নিচ দিয়ে আসার কারণে আমাকে অনেকটা জ্যামে পড়তে হয়েছে আর কি। সো এই ভুলটা সবাই করবেন না। সো যারাই বাইক নিয়ে বা যেটা নিয়ে আসবেন, ঢাকার ভিতর থেকে যদি আসেন, ডিরেক্ট আপনি হানি ফ্লাইওভারের উপর উঠতে পারেন। ফ্লাইওভার দিয়ে যাত্রাবাড়ি হয়ে ওই দিক দিয়ে একদম ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট মাওয়া রোড ধরবেন আপনি। তাহলে আশেপাশের কোনো প্যারায় আপনি থাকবে না, ডিরেক্ট চলে আসতে পারেন খুবই কম টাইমে। আমাদের ঢাকা থেকে মানে এই রোডে ওঠার পরে মাওয়া রোড থেকে মনে হয় মেন ঢাকার ওখানে মাওয়া রোড ওঠার পরে আমাদের মাওয়া যেতে মনে কত 20 মিনিট বা 15 মিনিট টাইম লাগছে সর্বোচ্চ। আর ওই দিকে আমার ঢাকা শহর পার করে এসে মাওয়া রোড ধরতে আবার 1-1.5 ঘন্টা শেষ, 1 ঘন্টা মিনিমাম লাগছে। সো আমার রিকোয়েস্ট এটা, যারা ডিরেক্ট যদি ফ্লাইওভার উঠে পড়েন তাহলে ডিরেক্ট আপনি মাওয়া রোড এসে ধরতে পারবেন, তাহলে অনেক জ্যাম ট্যামের এগুলোর প্যারা আপনারা কম থাকবেন, আপনারা এটা রিল্যাক্স জার্নি করতে পারবেন। এটা সবার কাছে আমার ফার্স্ট অফ অল অনুরোধ থাকবে। সেকেন্ড, আমরা চলে আসছি অনেকটা দূরে আর কি। সামনে হয়তো আমরা মোড় নেব, নিয়ে আমরা ভিতর দিয়ে যাব। এই সাইডটা দিয়ে জানেন, ভিতর দিয়ে গিয়ে ওই পদ্মা সেতুর নিচ দিয়ে যে মাওয়া আগে যেটা ফেরিঘাট ছিল সেইখানে আর কি ফেরিঘাটে যাব। সোজা যদি আমি চলে যাই, সোজা চলে গেলে পদ্মা সেতু পেয়ে যাব। সো আমরা তো সেতুতে উঠবো না। সো আমরা এই দিক দিয়ে বামে টার্ন নেব, নিয়ে আমরা হচ্ছে ওই পুরান যে ফেরিঘাট ছিল সেই ফেরিঘাটে যাব। ভিতর দিয়ে খুব বেশি একটা দূরে না। সো আমরা এখানে একজনকে জিজ্ঞেস করে আর একটু শিওর হয়ে নিলাম, কারণ আমরা অ্যাকচুয়ালি এটাই কিনা সেটা ওই সময় একটু কনফিউজ ছিলাম, যার কারণে শিওর হয়ে নিয়ে আবার আমরা যাচ্ছি। সামনের এই যে রাস্তাটা, এটা অনেক ভালো ছিল। ও আর একটা বিষয়, যারা বাইক নিয়ে সেতুতে পার হবেন আর কি, তারাও কিন্তু এই দিক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বাইক লেন আর কি। বিশেষ করে ওই যে এখানে আপনি সাইডেও অনেক, এই যে বাম সাইডেও দেখতেছেন অনেক জায়গায় বলে দিয়েছে আপনার এই যে রাইট সাইডের এই দিক দিয়ে মোড় নিয়ে নিতে হবে যদি আপনি বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠতে যান। সো এই রোডটা দিয়ে আমরা সামনের দিকে আগালে এগোতে থাকলে আমরা মাওয়ারিটা আর কি পেয়ে যাব। সেই পুরান যে ফেরিঘাটটা ছিল সেইখানে যাব এখন আমরা।
সো এই ছোট্ট একটু রোডটাও কিন্তু অনেক সুন্দর, এই যে সামনেই দেখতেছেন ওইখানে সেই 4 রাস্তার মোড় বলে আগের, যেটা সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই চৌরাস্তা ছিল যেটা এর আগে ফেরিঘাটের ইটে, এই সেই চৌরাস্তা। এইখান থেকে ধরেন আগে এইখানে এসেই সব কিছুই হতো। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর ওই দিকে চলে গেল, আমরা এখন বামে টার্ন নিয়ে এই দিক দিয়ে চলে যাব আর কি। সো আমরা এই এর আগে তো আমি অনেক আগে আসছিলাম, সো সেটা ঈদ সময় আর কি গাড়ি চলতো সেই সময়, সো মানে বাসে করে এসেছিলাম, সো ভুলে গিয়েছিলাম, এর জন্য আমরা বলে বলে সব কিছু শিওর হয়ে নিয়ে সামনে আস্তে আস্তে আগাচ্ছিলাম। সো ওভারঅল জার্নিটা ভালো ছিল, আর এদিকের ওয়েদারটাও সেদিন খুবই সুন্দর ছিল, যার কারণে কোনো প্যারা খাই নাই, আমরা রিল্যাক্সে চলে আসতে পেরেছি আর কি। সো আপনারা যখন আসবেন এই টাইমে আসতে পারেন, তাহলে বাইক নিয়ে আসলে এই টাইমে আসলে সুন্দরভাবে চলে আসতে পারবেন। সামনে আর একটা যে মোড় দেখছেন, এই মোড়টা থেকে আমরা রাইট সাইডে আর কি টার্ন নিব, রাইট সাইডে টার্ন নিলেই আমরা আর কিছু দূর যাওয়ার পরে মাওয়ার যে ফেরিঘাট সেটা পেয়ে যাব। এইটাতে গিয়ে সামনের দিকে গিয়ে আমরা যদি কিছুক্ষণ পরে বাম সাইডে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এখানে একটা বিশাল একটা রেস্টুরেন্ট দেখতে পারেন, এটা প্রজেক্ট হিলসা নামে পরিচিত, আপনারা সবাই এটা জানেন, এটা প্রজেক্ট হিলসা। এর আগে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এটা ধরতে গেলে এখন মৃতপ্রায় হয়ে গেছে, কিছু কিছু মানুষ আছে হয়তো একটু টাইম পাস করার জন্য এটাই, তাছাড়া এখন হয়তো এমন কেউ আর আসেই না এখানে। কি রে ভাই, এর ভিতরে ঢুকতে হলে কি টাকা দিতে হবে? কি ভাই, ঢুকতে হলে টাকা দিতে হবে? বিশাল ব্যাপার, তাহলে গাড়ি রাখবো কোথায়? গাড়ি পার্কিং করতে পারবেন ওইখানে আবার আলাদা টাকা? না না ওখানে না, এই টিকিট দিলে হবে? কয় লাখ? 20 টাকা। ওরে দে 20 টাকা খুচরো দে। 20 লাখ টাকা অস্থির তো। এ ভাই এখানে ডাচ বাংলার বুথ আছে? হাই জয় জয় ওইটা তো ওটা তো ইবিএল, আর বুথ নেই, ওই একটাই। ফ্রি করে দাও মামা, সব ফ্রি করে দাও। কে টাকা দিস নে? আরে A few moments later. সো গাইস, যে আমরা ওখান থেকে চলে আসছি, এটা যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে আমি জাস্ট একটা শুট নিয়েছিলাম যে ওই পদ্মার পাড়ের ইগুলো দেখতেছেন, এখানে পুরা লাইন দিয়ে আমাদের বিদ্যুৎ লাইন গিয়েছে পদ্মার ভিতর দিয়ে, মেঘ দেখা যাচ্ছে দূরে অনেক, পানি তো এখন পুরা থই থই করতেছে, পুরা নদী পুরা পানিতে ভরপুর থই থই করতেছে, অস্থির একটা পরিবেশ ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যাবে এমন একটা বিষয়। তো আপনারা আসবেন অবশ্যই, এটা ফিল নেবেন দেখে। সামনে অভিযান তো ডিম ছাড়া দেখেন, ডিম ছাড়া আমার তোলে এটা সলিড যদি দেখেন, ডিম বাদ দিয়ে এটা ডিম থাকুক ভাই, এটা ডিম না থাকলে তো ভালো লাগে না। একটু হইতে হইতে পারে মনে হয়। না, দুইটা তো এটা আমার ভালো ডিম মনে হয়েছে। এটা না যেটা কত মামা এগুলো? কয়টা নেবেন? একটাই তো। কোনটা কোনটা মামা? চয়েস কোনটা? দেখতে তো এটাই ভালো লাগছে আমার, কিন্তু মাছ তো আপনি বেরি করতেছেন না। ভালো লাগলে তো আর হবে না, মাছ হইতে হবে। এটা তো ভালো লাগছে, যেটা পছন্দ হয় না। ডিম ডিমে ভরপুর। আর ডিম হবে থেকে দেন তো মামা। এটা ডিম হবে না। এই যে একটা সলিড আছে ডিম না। কত মামায় ডিম ছাড়াটা? 10টা মাছ আনলে মধ্যে 3টে সেদ্ধ বেরিয়ে যায়, ডিম সারা 2-1টা পাওয়া যায়। বলেন ডিম ছাড়া বলেন। এটা হুম। এটা আমার কাটবো, ভাজবো, লেজটা করবো, তেল কিনে নেবে। এটা আমাকে 1400 টাকা দিবে। ওরে বাবা মামা, এ তো জীবন শেষ। হ্যাঁ, বড় মাছের দাম একটু বেশি নেবো মা। মাথা লেজ ডেজ ভর্তা খাই দেবেন? লেজ ভর্তা করে দেবো, এটা বুটে সব কিছু করে দেবো আমরা। আপনার তেলটা আমরা বলবো না মামা? হ্যাঁ বলবো আমরা? এটি কতটুকু হবে আগে মামা তাই শুনুন। মামা 1 কেজি 900 গ্রাম, 1 কেজি মাছ তো মামা কত করে দাম? আমরা তো বলি আমরা তো কিনে আনি মামা। কেজি খানি খাবে এটা? 900 গ্রাম আছে মামা, এই যেটা কেজি কেজি প্লাস আছে। সো গাইস, আমাদের সমস্ত কাটাকুটি শেষ, মাছ কেনা টেনা হয়ে গেছে দেখলেন ওইখানে। এখন এখানে আমরা মাছটা কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখতেছেন এখন কড়াইয়ে ভাজা হবে। এই যে সব ঝাল টাল দিয়ে মাখাই নিয়েছে, নিয়ে একদম ঝাল ঝাল একটা ফিল দিয়েছে। আর একটা বিষয়, যারা এখানে ভাজবেন অবশ্যই তেলটা আপনারা এক্সট্রা কিনে নেবেন, তেলটা আর কি, বুঝছেন? সো ওদের ওইখানে যে তেলটা থাকে আর কি ওদের স্টকে, সেই তেলটা হয় কি অনেক ভাজা তেল, অনেকেরটা ভাজে ওটা কালো হয়ে যায়, পোড়া তেল, ওইটা দিয়ে কেউ খাবেন না। এক্সট্রা হয়তো এটা 100 টাকা বা 50 টাকা নেবে।
সো ওইটা দিয়ে যদি কেউ খান তাহলে কিন্তু আপনার পেট খারাপ হতে পারে। তো এই বিষয়টা সাবধান, সবাই আলাদা করে তেল কিনে পিওর তেলটা দিয়ে ভেজে নেবেন। দেখতেছেন আমাদের মাছটা প্রায় 1 কেজির ওপরে ছিল। তো অনেক কয়টা পিচ পিচ হয়েছে। তো সব কিছুই করতেছে আর কি। ডিম দেখতেছেন 2টা, তো হয়ে গেছে। এই যে ভাজা দেখতে পাচ্ছেন, এখন উল্টাই দিয়ে কিছুক্ষণ পরে আমরা এটা তুলে ফেলবো আর কি। তো ওভারঅল আর আমরা বলেছিলাম যে একটু যেন কড়া করে ভেজে দেয় আর কি, যেন একটু মচমচে হয় খেতে, এই জন্য একটু বেশি ভাজার কথা বলা হয়েছিল। তো আপনারাও চাইলেন একটু মচমচি করে ভেজে নিতে পারেন অথবা কম কম ভেজে নিতে পারেন। সো এটা দেখতেছেন ওই সময় সন্ধ্যার দিকের একটা দৃশ্য। সো এটা দেখলেই বোঝা যাচ্ছে মানে একটা মেলার মতো হয়ে যায় আর কি, মাওয়াতে সন্ধ্যার দিক থেকে তো মেলার মতো হয়ে যায়। আপনারা যাবেন অবশ্যই, বিষয়টা এনজয় করবেন। সো গাইজ আমাদের শেষ। এই যে লেজটা দেখলেন এখানে রেখে দিল, লেজটা পরে ভর্তা হবে আর কি। সো লেজটার সাথে পেঁয়াজ মশলা টশলা এগুলো দিয়ে ওরা একটা ভর্তা করে দেয় সুন্দর করে। আর এই মাছগুলো আমরা সব ভেজে নিয়েছি পিস পিস করে এগুলো। সো এগুলো দিয়ে এখন গরম গরম পরিবেশন হবে। অস্থির, আপনারা এখানে থাকলে দেখলে না বিষয়টা বুঝতেন যে আসলে মানে গন্ধ যে একটা আসতেছে ইলিশের যে একটা সেটা দেখলেই বুঝতে পারবেন। আর মাথাগুলো পরবর্তীতে একটু বেশি করে আর কি ভেজে দিল তেল দিয়ে দিয়ে। সো যার কারণে মাথাটা একটু মচমচি হয়, টেস্টি হয় এই জন্য আর কি। সো এরপরে আর কি ভেজে দেওয়ার পরে এক্সট্রা তেল তুলে দিল। এই তেল দিয়ে কিন্তু আপনারা চাইলে মানে তেলেরও একটা স্বাদ আছে, বলে না ইলিশের মাছ দিয়ে তেল বেরোয়, এটা হচ্ছে ওই রকম তেল। সো গাইস এটাই ছিল আমাদের টোটাল মাওয়ার পর্ব টর্ব আর কি। সো আমরা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আর কি এখন রওনা হচ্ছি, বের হয়ে যাব আর কি। সো মানে যদি না খান মাওয়ার ইলিশটা এইভাবে ভেজে তাহলে মানে আপনি টেস্টটা বুঝবেনই না। অস্থির একটা টেস্ট, অথেন্টিক ইলিশের যে একটা স্বাদ, সেই জিনিসটা পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। এসে দেখে নিজে কিনে নিয়ে ভালোভাবে যেটা হয় সেটাই করে নিয়ে খাবেন, তাহলে অথেন্টিক টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখন মাওয়াতে চাইলে আপনারা আসতে পারেন, কারণ যেহেতু এইবার আপনারা শুনেছেন যে ইলিশ আমাদের ইন্ডিয়াতে যাচ্ছে না, ইলিশ না যাওয়ার কারণে তুলনামূলক হলেও দামটা একটু কম এইবার। সো সেই সুযোগে আপনারা আসতে পারেন, এসে অথেন্টিক ইলিশগুলো খেয়ে যেতে পারেন। আসলেই সেই রকম একটা ফিল হয় এই ধরনের এইভাবে ভেজে ইলিশ খাওয়াটা, খুবই টেস্ট লাগে। এর আগেও আমি কয়েকবার খেয়েছি, এইবার মানে একদম বুঝতেই পারতেছেন আমরা মানে 2জন ছিলাম, বড় একটা ইলিশ নিয়ে 2জন মিলে শেষ করে এসেছি। সো আর একটা যেটা বিষয় হচ্ছে এখন আপনাদের আর একটা আইডিয়া দিই, ওরা দাম কিন্তু বলবে অনেক। সো সেই জায়গায় থেকে আপনারা কম করে করে দরকারে অর্ধেক বলবেন, অর্ধেক বলে কম করে করে দামাদামি করে নেবেন। আমাদের এই ইলিশটা প্রায় 1 কেজির ওপরে বা কেজি খানিক এইরকম হবে। এই ইলিশটা টোটাল আমাদের 1000 টাকা ওরা নিয়েছে আর কি। সো ভেজে টেজে সব কিছু ভর্তা টর্তা করে দিয়ে 1000 টাকা। আর এক্সট্রা তার সাথে আপনি যা কিছু নেবেন, ভাজি নেন বা অন্য কিছু ভর্তা নেন, ভাত নেন, ওগুলোর টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে। এই মাছটার জন্য শুধু 1000 টাকা নিয়েছে, আর এক্সট্রা তেল যেটা আমাদের কিনতে হয়েছে 100 টাকা। সো সব মিলিয়ে আপনারা চাইলে এরকম একটা প্ল্যান করে আসতে পারেন। সো অস্থির মজা হবে, চিল করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।